জীবনে আমরা যা চাই তা কি সবসময় পাওয়া যায়? কখনো কখনো আমরা জীবনের অঙ্কটা মেলাতে গিয়ে যখন পেছন ফিরে তাকাই তখন দেখা যায় যে অঙ্কটাই ভুল ছিল। যাদের আপন ভেবে নিজের কলিজাটাও কেটে দিতে দুবার ভাবি না, তারাই একসময় গিয়ে বিশ্বাসঘাতকতা করে। আবার অপরদিকে আমরা যাকে পর ভাবি সেই যেন কখন নিজের অজান্তেই আপনের থেকেও বেশি হয়ে যায়। ঠিক যেরকম ঘটেছিল এই ছেলেটির সঙ্গে, যে আরও 10টা মানুষের মতো নিজের জীবনটা সাজিয়ে নিতে চেয়েছিল, যার জীবনেও প্রেম এসেছিল, ভালোবাসা এসেছিল, যাকে গ্রামের সবাই একজন ভদ্র ছেলে হিসেবে চিনত, যে সবার বিপদে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু হঠাৎ তার জীবনে এমন কি হলো যার কারণে তার জীবনটা উল্টে পাল্টে গেল? তাকে সবাই ভয় পেতে শুরু করলো। আমরা এই রহস্যই খুঁজব আজকের অসাধারণ টুইস্টে ভরা একটি থ্রিলার তামিল মুভিতে। এই মুভিটি আপনাকে শিখিয়ে দেবে জীবনের আসল মানে, আর মুভির শেষটা দেখলে তো আপনার মাথায় ঘুরে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের মুভি RX 100। গল্পের প্রথমে আমরা গভীর রাতে একটি গ্রামে একটি বাস এসে থামতে দেখি, আর সেই বাস থেকে একটি ছেলে চুপচাপ নিঃশব্দে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি তালাবন্ধ ঘরের সামনে এসে দাঁড়ায় এবং সেই ঘরের তালা খুলে অন্ধকারে ঘরের ভিতর প্রবেশ করে। পরের দিন সকালে শিবা বলে একটি ছেলে সেই ঘরের সামনে এসে ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা মেরে ঘরের দরজা খুলতে বলে, এবং সেই ছেলেটি ঘরের দরজা খোলার পর শিবা সেই ছেলেটিকে মারতে শুরু করে আর বলতে থাকে যে আমি 3 বছর তোর জন্য অপেক্ষা করছি, আজ তোকে পেয়েছি, আজ আমি তোকে ছাড়বো না। ছেলেটি ভাব খারাপ দেখে শিবাকে জোরে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিবা তাকে তাড়া করতে করতে একসময় ধরে ফেলে এবং তাকে বেধড়ক মারতে থাকে। এর পরের সিনে একটি হসপিটালের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়, আর সেই গাড়ি থেকে বিশ্বনাথ বলে একজন বেরিয়ে হসপিটালের ভিতরে আসে, যেখানে ওই ছেলেটিকে অ্যাডমিট করা হয়েছে, যাকে শিবা কিছুক্ষণ আগে মারছিল। বিশ্বনাথ সেখানে এসে ছেলেটিকে দেখে বলে, তোকে দেখে তো মনে হচ্ছে যে তোকেও ভীষণ মেরেছে, তুই এই গ্রামে কবে এসেছিস? তখন ছেলেটি বলে যে কালকে রাতেই এসেছি মালিক। বিশ্বনাথ বলে, কালকে রাতে এসেছিস আর আজকে সকালেই ওর কাছে খবর চলে গেছে যে তুই গ্রামে ফিরেছিস? মনে হচ্ছে ও আজকাল আমার লোকের সম্বন্ধে একটু বেশিই খবর রাখছে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, রেস্ট কর, তারপর ঠিক হয়ে তুই আমার সাথে দেখা করবি। আর একটা কথা, এই বিষয় নিয়ে তুই পুলিশের কাছে যাস না, কারণ পুলিশকে জানিয়ে কোনো লাভ হবে না, যা করতে হবে আমাকেই করতে হবে। এই কথা বলে বিশ্বনাথ সেখান থেকে তার লোকজন নিয়ে চলে যায়। এদিকে পুলিশ কোনোভাবে খবর পেয়ে শিবাকে থানায় ধরে নিয়ে আসে এবং একজন পুলিশ কনস্টেবল শিবাকে বলে, কিরে শিবা, তুই ফালতু ফালতু গ্রামের লোকেদের সাথে কেন ঝগড়াঝাটি করছিস? কিন্তু শিবা কোনো উত্তর দেয় না। এর মধ্যেই সেখানে এসিপি সাহেব চলে আসে। এটা দেখে ওই পুলিশ কনস্টেবল শিবাকে বলে, শিবা, এসিপি সাহেব আসছে, উঠে দাঁড়া। কিন্তু শিবা কোনো কিছুই ভ্রুক্ষেপ করে না, সে চুপচাপ ওইভাবেই বসে থাকে। শিবাকে ওইভাবে বসে থাকতে দেখে এসিপি সাহেবের মাথা তো পুরাই আগুন হয়ে যায়। সে শিবাকে বলে, থানায় এসে কিভাবে বসতে হয় সেটাও কি তুই জানিস না? শিবা তখন এসিপি সাহেবের দিকে ঘুরে তাকায়, আর এসিপি সাহেব রাগ সহ্য করতে না পেরে শিবার জামার কলার ধরে তাকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার দিকে চোখ তুলে তাকাস? আজকে আমি তোকে শেষ করেই ফেলবো। আর তুই ওই ছেলেটাকে ওইভাবে মেরেছিস কেন? শিবা বলে, মাথা ঠিক ছিল না, তাই মেরেছি। এসিপি বলে, তুই গ্রামে যাকে ইচ্ছা তাকে মারবি, আর আমরা কি চুপচাপ বসে থাকবো? তোর কি মনে হয় আমরা কি হাতে চুরি পরে বসে আছি? যখন এসিপি সাহেব শিবাকে এসব কথা বলছিল, তখন থানার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় এবং সেই গাড়ি থেকে একজন নেবে থানায় আসে, যাকে গ্রামের সবাই ড্যাডি বলে ডাকে। সে এসে এসিপিকে বলে, এই এসিপি, তুই আমার ছেলেকে থানায় আটকে রেখেছিস কেন? আমার ছেলেকে এখনই ছেড়ে দে। এসিপি বলে, তোর ছেলে একজনকে এমনভাবে মেরেছে যে সে হসপিটালে ভর্তি। ড্যাডি বলে, কে বলেছে আমার ছেলে মেরেছে? কেউ কি থানায় এফআইআর করেছে? কোনো প্রমাণ আছে যে আমার ছেলে কাউকে মেরেছে? এইভাবে বিনা কারণে আমার ছেলেকে থানায় ধরে নিয়ে আসলে আমি কিন্তু তোকে ছাড়বো না এসিপি। এই বলে ড্যাডি শিবাকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর রাস্তায় গাড়ি থামিয়ে ড্যাডি শিবাকে বলে, এইসব করার কি খুব দরকার ছিল? তুই কালীকে মারলি কেন? এইভাবে সারা গ্রামে নিজের সম্মান কেন নষ্ট করছিস? তুই যে কাজগুলো করছিস তাতে কিন্তু আমার ভীষণ ভয় লাগে তোকে নিয়ে। আমি তোকে অনুরোধ করছি শিবা, তুই এই গ্রাম থেকে চলে যা। শিবা বলে, ড্যাডি, তুমি আমাকে যা বলো আমি সব করতে রাজি আছি, কিন্তু আমি এই গ্রাম থেকে যেতে পারবো না, তাতে যাই হয়ে যাক না কেন, কারণ আমি যেটা চেয়েছি সেটা আমি এখনো পাইনি। এই বলে শিবা সেখান থেকে চলে যায়। এবার আমরা কাশি বলে একজনকে দেখতে পাই, যাকে কিছু ছেলে এসে জানায় যে শিবা এখন খুব বাড়াবাড়ি করছে,
সে যখন ইচ্ছা আমাদের ছেলেদের মারছে, আর ড্যাডিও শিবাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে। কাশি বলে, ওকে যত ইচ্ছা বাড়তে দে, সময় আমারও আসবে, আর আমি তখন ওকে বুঝিয়ে দেব। এদিকে বিশ্বনাথের ধানের গোলায় রাতে যেন কে আগুন লাগিয়ে দিয়েছে, তাই সকালে বিশ্বনাথ সেখানে আসে। আর এই সময় ড্যাডি সেখানে এসে বিশ্বনাথকে জিজ্ঞাসা করে যে, বিশ্বনাথ, এসব কি করে ঘটল? বিশ্বনাথ বলে, তুমি ভেবেছ কি আমি কিছু বুঝি না? আমি জানি এই সব কিছু তুমি শিবাকে দিয়ে করিয়েছ, আর এখন না জানার ভান করছো। ড্যাডি বলে, এই গ্রামে যাই ঘটুক না কেন সবকিছু কি আমিই করাই, আর তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, কিন্তু আমার ছেলের নামে কোনো বাজে কথা বলবে না, সেটা কিন্তু আমি সহ্য করব না। বিশ্বনাথ বলে, ড্যাডি, একটা কথা মনে রেখো, তোমরা যতবার আগুন লাগাবে ততবার কিন্তু আমি সেই আগুন নেভানোর জন্য আসবো না। একদিন ওই আগুনেই তোমাদের আমি পুড়িয়ে মারবো। ড্যাডি বলে, ঠিক আছে, তখন দেখা যাবে কার কত ক্ষমতা। এই কথা বলে ড্যাডি সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় তার সাথে থাকা ছেলেটি, যার নাম লক্ষণ, সে ড্যাডিকে বলে, ড্যাডি, বিশ্বনাথের ধানের গোলার পাশে তো আরো অনেক ধানের গোলা আছে, কোনো ধানের গোলায় তো আগুন লাগানো হয়নি, কিন্তু বিশ্বনাথের ধানের গোলায় আগুন লাগানো কেন হলো? এই কাজ শিবাই করেছে। ড্যাডি বলে, একদম চুপ, এই কথা আমাকে বলেছিস, বাইরে কাউকে কখনো বলবি না। এবার আমরা একটি সিনেমা হল দেখতে পাই, যে হলের মালিক শিবা, এবং সেই সিনেমা হলের যেখানে সমস্ত মেশিনপত্র রাখা থাকে সেখানে শিবা শুয়ে আছে। আর ঠিক তখন একটা ছেলে এসে তাকে যেন কি একটা খবর দেয়, আর সেই খবর পেয়ে শিবা তার মোটরসাইকেল নিয়ে কোথায় যেন মহা আনন্দে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে এসে একটি বাড়ির সামনে দাঁড়ায়। এই বাড়িটি বিশ্বনাথের বাড়ি। সেখানে গিয়ে সে অনেক লোকের ভিড় দেখতে পায়, কারণ বিশ্বনাথের মা, যাকে শিবা দাদি বলে ডাকত, সে মারা গেছে। আর শিবা সেখানে গিয়ে কি যেন একটা খুঁজতে থাকে, আর যখন সে সেটা খুঁজে পায় না তখন সে উদাস হয়ে একটি গাড়ির গায়ে হেলান দিয়ে যখন দাঁড়িয়েছিল তখন সে একটি গাড়ির আওয়াজ শুনতে পায়, এবং পিছন ঘুরে দেখে যে একটা গাড়ি বিশ্বনাথের গেটের দরজা থেকে ভিতরে ঢুকছে। সে দৌড়ে সেই গাড়ির সামনে যায়, আর তখন সে গাড়ি থেকে দুজন পুরুষ আর মহিলাকে বেরিয়ে আসতে দেখে, কিন্তু সে যাকে খুঁজছে সে এই গাড়িতে নেই। তাই সে উদাস মনে ওই বাড়িরই একটি জায়গায় চুপচাপ বসে থাকে। এদিকে বিশ্বনাথ তার মায়ের মৃতদেহ সৎকার করতে নিয়ে যাওয়ার সময় শিবাকে তার বাড়ির একটি জায়গায় বসে থাকতে দেখে। শিবাও বিশ্বনাথের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলে না। সবাই মৃতদেহের সঙ্গে চলে যাওয়ার পর শিবা বিশ্বনাথের বাড়ির সামনে দাঁড়িয়ে তার বাড়িটা খুব ভালোভাবে দেখতে থাকে, এবং শিবাকে দেখে মনে হয় যে এই বাড়ির সঙ্গে তার কোনো একটা নিবিড় সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা কি সেটা এখনই জানা যায় না। এবার সে যখন ওখান থেকে বাড়ি ফিরছিল তখন রাস্তার পাশে সে একটি মেয়েকে দেখতে পায়, যে মেয়েটি শিবাকে ইশারা করে তার কাছে ডাকছিল। শিবা তার কাছে যায় এবং তাকে ধরার চেষ্টা করে। সে যখন ওই মেয়েটির গায়ে স্পর্শ করে তখন এই মেয়েটা হাওয়ার সাথে মিলিয়ে যায়। শিবা বাড়ি ফিরে আসে, আর ওই রাতে ড্যাডি শিবাকে বলে, শিবা, খুব ছোটবেলায় তোর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, যাকে আমি আমার আপন ভাই মনে করতাম। তুই তখন খুব ছোট ছিলি, তাই আমি তখন থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তুই আমার সব, আর সেই থেকেই তোকে আমি বুকে আঁকড়ে ধরে মানুষ করেছি। কিন্তু তোর এই রকম দুঃখ আমার আর দেখতে ভালো লাগছে না শিবা। কিন্তু শিবার মনে এত আঘাত কিসের? আর ওই মেয়েটি বা কে? কি হয়েছিল শিবার সাথে, যার কারণে শিবা আজ সম্পূর্ণ পাল্টে গেছে? এই সমস্ত কিছু জানতে হলে আমাদের 3 বছর আগে পিছিয়ে যেতে হবে, যেখানে আমরা দেখতে পাই বিশ্বনাথের মেয়ে ইন্দু। সে একটি হোস্টেলে থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। সে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। তবে ইন্দুর দাদি ইন্দুর সাজ পোশাক একদম পছন্দ করে না। সে বলে যে শহরে তুমি যেরকম ভাবেই চলাফেরা করো না কেন, গ্রামে একটু ভদ্র জামা কাপড় পরে চলাফেরা করার চেষ্টা করো। কিন্তু ইন্দু তার দাদির কথা না শুনে তাকে বলে, আমার যেমন ইচ্ছা আমি সেইভাবে চলবো, প্রয়োজন পড়লে সব জামা কাপড় খুলে গ্রামে চলবো, তাতে তোমার কি? এই কথা বলে ইন্দু তার ঘরে চলে যায়। আর আজ ভোটের নির্বাচনের ফলাফল প্রকাশের দিন, তাই যেখান থেকে নির্বাচন ফল প্রকাশ করা হবে সেখানে দুটো দলের লোক জমায়েত করেছে নির্বাচনের রেজাল্ট জানার জন্য। এই দুই দলের মধ্যে এক দলে রয়েছে বিশ্বনাথ এবং অন্য দলে রয়েছে কাশি। আর বিশ্বনাথের প্রিয় বন্ধু হচ্ছে ড্যাডি, সেও শিবাকে নিয়ে সেখানে উপস্থিত রয়েছে। একটু পরেই ভোটের ফলাফল ঘোষণা হয়, যেখানে বিশ্বনাথের দল 25,000 ভোটে জিতে গেছে। এই ভোটের জয়ের আনন্দে ড্যাডি, শিবা এবং তার বন্ধুরা বাজি ফাটিয়ে আনন্দ করতে করতে বিশ্বনাথের বাড়ির দিকে আসে। এদিকে ইন্দুও তার বাবার জয়ের আনন্দে দোতলার ব্যালকানিতে বসে নাচতে থাকে। আর ঠিক তখন তার চোখ যায় শিবার দিকে। শিবার দিকে চোখ যাওয়ার পর থেকেই সে আর চোখ সরাতে পারে না। সে শিবার উপর পুরাই ক্রাশ খেয়ে যায়। এরপর ড্যাডি আর শিবা বিশ্বনাথের সাথে দেখা করতে আসে, আর তখন ইন্দু নিজের হাতে সবার জন্য গরম দুধ নিয়ে আসে। ড্যাডি একটি দুধের গ্লাস হাতে তুলে নেয়
এবং শিবাকে বলে ভেতরে গিয়ে দেখ রান্না কত দূর হলো। রান্নাঘরে বিশ্বনাথের স্ত্রীর কাছে এসে শিবা তাকে জিজ্ঞাসা করে যে চাচি রান্না কত দূর হলো। চাচি বলে শিবা আজকে তো রান্না বান্না বাইরে হচ্ছে, কতদূর রান্না হয়েছে আমি জানি না, আমি গিয়ে দেখে এসে তোকে বলছি। তুই একটা কাজ কর, ওখানে দেখ পকোড়া রাখা আছে, তুই ওখান থেকে পকোড়া নিয়ে খা। এই বলে চাচি চলে যায় আর শিবা রান্নাঘরে বসে একটা একটা করে পকোড়া খেতে থাকে। সে যখন পকোড়া খাচ্ছিল তখন ইন্দু সেখানে আসে আর ধীরে ধীরে এক পা দুপা করে ইন্দু একদম শিবার পিছনে এসে উঁকি মেরে দেখতে থাকে যে সে কি খাচ্ছে। শিবা হঠাৎ করে পিছনের দিকে ঘুরে যায় আর ঘুরতে গিয়ে ইন্দুর শরীরের সাথে তার ধাক্কা লাগে। শিবা বলে সরি আমি বুঝতে পারিনি, কিন্তু ইন্দু শয়তানি করে তাকে উল্টে মেজাজ দিতে থাকে। সে বলে তুমি জেনে বুঝেই আমায় টাচ করেছো তাই না, আর তুমি আমার কোথায় টাচ করেছো জানো? শিবা তখন শয়তানি করে হাত দিয়ে দেখাতে যায় যে ঠিক কোন জায়গায় সে টাচ করেছে। ইন্দু বলে থাক আর হাত দিয়ে দেখাতে হবে না, আমি জানি তুমি সব জেনে বুঝেই আমাকে টাচ করেছো, এর বদলা আমি নেবই। এদিকে শিবা চুপচাপ সেখান থেকে চলে যায়। এর পরের দিন গ্রামের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্বনাথ তার পরিবারকে নিয়ে দেখছিল এবং সঙ্গে ছিল ড্যাডি আর শিবা। আর ঠিক এই সময় বিশ্বনাথের কোনো শত্রু বিশ্বনাথের উপর হামলা চালানোর জন্য এগিয়ে আসে। আর ঠিক তখনই ড্যাডি বিশ্বনাথকে বাঁচিয়ে দেয় আর শিবাকে বলে ওদের ধরে নিয়ে আসতে, কিন্তু শিবা তাদের ধরতে পারে না। তারা গাড়িতে করে পালিয়ে কাশীর কাছে চলে যায়। ভোটে হেরে যাওয়ার কারণে কাশী বিশ্বনাথকে মারার জন্য এদেরকে পাঠিয়েছিল, কিন্তু তাদের প্ল্যান যখন ব্যর্থ হয়ে যায় তখন তারা অন্য প্ল্যান করা শুরু করে দেয়। এবার একদিন দাদি শিবাকে ডেকে পাঠায়। শিবা আসলে দাদি তাকে বলে শিবা দেখ আমি বুড়ো হয়ে গেছি বলে কেউ আমাকে পাত্তাই দেয় না, এই বয়সে আমার একটু মন্দিরে যেতে ইচ্ছা করে না বল, কিন্তু কেউ আমাকে নিয়ে যায় না। শিবা বলে ঠিক আছে দাদি চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। দাদি বলে ঠিক আছে তুই এখানটায় দাঁড়া, আমি ঘর থেকে আসছি। এই বলে দাদি সেখান থেকে চলে যায়। আর শিবার ফোনে তখন একটি ফোন আসে। শিবা ঘরের একটি পিলারে হেলান দিয়ে সে ফোনে কথা বলতে থাকে এবং পিলারটার গায়ে হাত বোলাতে থাকে। আর ঠিক তখন ইন্দু লুকিয়ে লুকিয়ে সেখানে আসে এবং তার জামাটা উঁচু করে তার পেটটা একদম শিবার হাতের কাছে নিয়ে যায়। শিবাও পিলারে হাত বোলাতে বোলাতে নিজের অজান্তেই ইন্দুর পেটে হাত বুলিয়ে দেয়। আর ইন্দুর পেটে শিবার হাত পড়তেই শিবার যেন কিরকম সন্দেহ হয়। সে তখন ঘুরে তাকাতেই দেখে যে সেখানে কেউ নেই, আর থাকবেই বা কি করে। ইন্দু তো ততক্ষণে চম্পট দিয়েছে। এর মধ্যেই দাদি সেখানে আসে। শিবা দাদিকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। ঠিক তখন ইন্দু এসে হাজির হয়। দাদি ইন্দুকে দেখে বলে তুই তো একটু আগেই বললি যে মন্দিরে যাবি না, এখন তাহলে মন্দিরে যাওয়ার জন্য আসলি কেন? ইন্দু বলে আমার এখন ইচ্ছে হচ্ছে তাই আমি যাব, তুমি একদম চুপচাপ পিছনের সিটে গিয়ে বসো। এই বলে শিবাকে ড্রাইভারের সিট থেকে সরিয়ে ইন্দু নিজেই গাড়ি চালাতে শুরু করে। আর গাড়ি চালিয়ে তারা এসে একটা মন্দিরের সামনে দাঁড়ায়। দাদি যখন নেবে মন্দিরে যাচ্ছিল তখন ইন্দুকে ডাকলে ইন্দু বলে যে আমি অন্য আরেকটি মন্দিরে যাব, এই মন্দিরে তুমি যাও। এই বলে সে শিবাকে গাড়িতে উঠতে বলে। শিবা চুপচাপ গাড়িতে ইন্দুর পাশের সিটে বসে। তখন ইন্দু বলে যে তুমি এত চুপচাপ বসে আছো কেন? এরকম চুপচাপ মানুষ আমার ভালো লাগে না। যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি কিন্তু সবাইকে বলে দেবো যে তুমি আমার কোথায় টাচ করেছো, বুঝেছো? শিবা তখন বাধ্য হয়েই চুপচাপ ইন্দুর সাথে যেতে থাকে। ইন্দু বলে এই তোমার কি আমাকে দেখে ড্রাইভার মনে হয়? আমি যেটা বলছি সেটা করো, গাড়িটাকে 4th গিয়ারে দাও। শিবা তার কথা মতো গাড়িটাকে 4th গিয়ারে দিলে তখন ইন্দু বলে এবার গাড়িটাকে 3rd গিয়ারে দাও। শিবা সেটাও করে। আর এভাবে যেতে যেতে দুটো মেয়ে শিবাকে দেখে তাকে বলে কেমন আছো শিবা ভাইয়া? শিবা বলে ভালো আছি। ইন্দু এটা দেখে শিবাকে জিজ্ঞাসা করে কে ছিল ওটা? ওটা কি তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ। শিবা বলে না ওটা আমার গার্লফ্রেন্ড না, ওরা এমনি আমার চেনা পরিচিত। এসব কথা বলতে বলতে তারা একটি মন্দিরের সামনে এসে দাঁড়ায় এবং পুজো দিয়ে সেখান থেকে তারা চলে যায়। এদিকে ড্যাডি আর লক্ষণ রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে যে গ্রামের কিছু লোক ট্রাক্টর নিয়ে নদীর পাশের চরে থাকা বালি তুলতে এসে বালি না তুলে চুপচাপ গাড়ির উপরেই বসে আছে। ড্যাডি তখন সেখানে যায় এবং গিয়ে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন তারা জানায় যে বালি তুলতে হলে এখন থেকে টাকা দিতে হবে। ড্যাডি বলে কাকে টাকা দিতে হবে? তখন ওখানে থাকা একজন বলে যে বিশ্বনাথকে। এই কথা শুনে ড্যাডি বিশ্বনাথের কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে গ্রামের লোক নদী থেকে বালি তুলতে হলে তাদের টাকা দিতে হবে, এই কথা কি তুমি বলেছো? বিশ্বনাথ বলে হ্যাঁ বলেছি। ড্যাডি বলে এটা ঠিক না, এই গ্রামের সবার অধিকার আছে ওই নদীর চরের বালির উপরে, তুমি এইভাবে তাদের কাছ থেকে টাকা চাইতে পারো না, এটা অন্যায়, এর জন্য আমরা তোমাকে ভোটে জিতাইনি। এভাবে এক কথায় দু কথায় তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন কালী ড্যাডিকে ধাক্কা মারে। শিবা তখন আর চুপ থাকতে পারে না।
সে তখন কালীকে বলে, তোর সাহস হলো কি করে ড্যাডির গায়ে হাত দেওয়ার? আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই বলে সে কালীকে তাড়া করতে থাকে। কালীও তখন ভয় পেয়ে শিবার হাত থেকে পালিয়ে যাওয়ার জন্য বিশ্বনাথের ঘরের ভিতর ঢুকে পড়ে। আর এদিকে শিবা যখন কালীকে তাড়া করছিল, তখন ইন্দু শিবাকে হ্যাচকা একটা টান মেরে তার ঘরের ভিতর ঢুকিয়ে নেয়। শিবা সেখান থেকে যাওয়ার চেষ্টা করলে ইন্দু তাকে শক্ত করে ধরে আর বলে যে আমার তোমাকে খুব পছন্দ, কিন্তু কথাটা যে আমি তোমাকে কিভাবে জানাবো সেটা আমি বুঝতে পারছি না। তুমি যদি একবার হ্যাঁ বলো তাহলে আমরা এখানেই প্রেম শুরু করে দেব, আর এখানেই বিয়ে করে নেব, আর এখানেই বাসর রাত করব, আর এখানেই আমাদের বাচ্চা হবে। শিবার তো এইসব কথা শুনে রাগ একেবারে গলে জল হয়ে যায় এবং সে যেন অন্য একটি দুনিয়ায় চলে যায়। এরপর সে ধীরে ধীরে সেখান থেকে হাসতে হাসতে চলে আসে। পরের দিন শিবা ড্যাডিকে ইন্দুর কথা জানায়। ড্যাডি তো এই কথা শুনে আকাশ থেকে পড়ে। সে শিবাকে বলে, তুই যে আমাকে এত বড় শখ দিবি আমি সেটা কখনোই বুঝতে পারিনি। যদি তুই এই কথাটা দুদিন আগে বলতি তাহলে আমি বিশ্বনাথের সাথে এ বিষয়ে কথা বলতে পারতাম, কিন্তু এখন তো বিশ্বনাথের সাথে ঝগড়া হয়ে গেছে। এখন যদি আমি গিয়ে বিশ্বনাথকে এই কথা বলি তাহলে সে ভাববে যে আমরা তার মেয়েকে ফাঁসিয়েছি। শিবা বলে, কে কি ভাবলো তাতে আমার যায় আসে না ড্যাডি, আমার ইন্দুকেই চাই, আর ইন্দুও আমাকে খুব ভালোবাসে। ড্যাডি বলে, ঠিক আছে, কিছুদিন অপেক্ষা করে যা, আমাদের ঝগড়াটা মিটে যাক, তারপর আমি নিজেই বিশ্বনাথকে তোর আর ইন্দুর কথাটা বলবো। এবার একদিন সকালে ইন্দু তার বাবাকে বলে যে বাবা, আমার একটা বান্ধবী ইউকেতে পড়াশোনা করার জন্য যাচ্ছে, আমি ওকে এগানোর জন্য এয়ারপোর্টে যাচ্ছি। বিশ্বনাথ বলে, ঠিক আছে যাও। আসলে ইন্দু কোনো এয়ারপোর্টে যাচ্ছে না, সে যাচ্ছে শিবার সাথে প্রেম করতে। এরপর সে শিবার সঙ্গে একটি নির্জন জায়গায় যায় এবং সেখানে গিয়ে দুজন মিলে অনেক প্রেম করে। কিন্তু ইন্দুর প্রেম করে মোটেই মন ভরে না। তাই সে শিবাকে বলে যে আজ রাতে তুমি আবার আমার বাড়ির সামনে আসবে, আমরা আবার দেখা করব। এরপর গভীর রাতে ইন্দু তার বাড়ির পাঁচিল টপকে শিবার বাইকে উঠে শিবার সেই সিনেমা থিয়েটারে চলে আসে এবং যেখানে শিবার সিনেমা হলের সমস্ত মেশিনপত্র থাকে সেখানে তারা দুজন একসাথে সময় কাটাতে থাকে। এর মধ্যেই ইন্দু শিবাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাদের প্রেমের কথা কাউকে বলনি তো? শিবা বলে, না, কাউকে বলিনি, শুধুমাত্র ড্যাডিকে বলেছি। ইন্দু বলে, আমি তোমাকে বারণ করেছিলাম যে তুমি কাউকে বলবে না। যদি এইভাবে তুমি সবাইকে বলতে থাকো তাহলে একসময় আমাদের কথা আমার বাবার কানে চলে যাবে, তখন কি হবে? শিবা বলে যে আমার ড্যাডি কাউকে কিচ্ছু বলবে না, কারণ ড্যাডি আমার জান, আমি তাকে খুব বিশ্বাস করি। কিন্তু ইন্দু তবুও শিবার উপর রাগ করে। তাই শিবা ইন্দুর রাগ কমানোর জন্য তাকে আদর করতে থাকে, ইন্দুও শিবাকে আদর করতে থাকে। আর ঠিক তখন শিবা তাদের দুজনের একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তার ফোনে তুলে রাখতে চায়। ইন্দু আপত্তি করে। তখন শিবা বলে যে তোমাকে ছাড়া আমার এখন এক মুহূর্তও থাকতে খুব কষ্ট হয়, তাই তুমি যখন থাকবে না তখন আমি আমাদের এই ছবিটা দেখবো আর তোমার কথা মনে করব। ইন্দু এই কথা শোনার পর সে আর আপত্তি করে না। এরপর তাদের রোমান্স শেষ হয়ে যাওয়ার পর যে যার বাড়িতে চলে যায়, আর শিবা তার বাড়িতে এসে সেই ছবিটা দেখে ইন্দুর কথা মনে করতে থাকে। আর এই দৃশ্য ড্যাডি দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর ড্যাডি শিবাকে বলে, কি ব্যাপার শিবা, আজকাল তো খুব বিজি থাকিস, আমার কথা ভাবার সময় কি এখন তোর আছে? শিবা বলে, না না ড্যাডি, এরকম কিছু না। ড্যাডি বলে, শিবা, প্রেম করার সুযোগ জীবনে সবারই আসে, আর সেই প্রেম করে সারা জীবন সুখে থাকার সুযোগ খুব কম লোকেরই মেলে। তুই এখন প্রেমের একদম প্রথম ধাপে আছিস, তাই এনজয় কর। ভালো একটা দিন দেখে বিশ্বনাথকে আমি সমস্ত ব্যাপারটা জানিয়ে দেব। এই কথা বলে ড্যাডি সেখান থেকে চলে যায়। আর ঠিক সেই সময় শিবাকে ইন্দু ফোন করে এবং তাকে বলে যে তাদের বাড়িতে আজকে কেউ নেই, বাড়ির লোক আসতে অনেক লেট হবে, তুমি যত তাড়াতাড়ি পারো আমাদের বাড়ি চলে আসো। শিবা ইন্দুর কথা মতো ইন্দুদের বাড়িতে যায়। এরপর তারা দুজন একটি জায়গায় গিয়ে অনেক রোমান্স করে। রোমান্সের শেষে ইন্দু শিবাকে বলে, শিবা, আমার খুব ভয় করছে, আমার বাবা আমেরিকার একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে, বলছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দেবে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। শিবা বলে, আমি তোমাকে আমার ছাড়া আর কারো হতে দেব না, তাতে আমার যা করতে হয় আমি তাই করব। ইন্দু বলে, ঠিক আছে, আমি আজকে বাড়িতে গিয়ে বাবাকে আমাদের সমস্ত কথা জানাবো, তারপর দেখি কি হয়। এই কথা বলার পর শিবা ইন্দুকে তার বাড়িতে পৌঁছে দেয়। আর ইন্দু যখন পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকছিল তখন ছাদের উপর থেকে তার বাবা আর কালী ইন্দুকে আর শিবাকে একসাথে দেখে ফেলে। ইন্দু শিবাকে বলে যে আমি আজ বাবাকে গিয়ে সব বলবো, আর তুমি কিন্তু আমি ফোন না করা পর্যন্ত ফোন করবে না, এমনকি আমাদের বাড়িতেও আসবে না, মনে থাকে জানো। এই কথা বলে ইন্দুর ঘরে চলে যায়। আর শিবাও সেখান থেকে বাড়ি গিয়ে তার ড্যাডিকে কোথাও না দেখে সে তার ড্যাডিকে ফোন করে এবং ড্যাডিকে বলে যে ড্যাডি, তুমি একবার ইন্দুদের বাড়িতে যাও, আজ ইন্দু ওর বাবাকে আমাদের ভালোবাসার কথা জানাবে, তুমি যদি ওখানে থাকো তাহলে ভালো হবে। ড্যাডি শিবার কথা ফেলতে পারে না। সে শিবাকে বলে যে শিবা, আমি তোর জন্য সব করতে পারি,
আমি এখনই বিশ্বনাথের বাড়ি যাচ্ছি। পরদিন সকালে শিবা ঘুম থেকে ওঠে এবং ড্যাডির ঘরে যায়, কিন্তু ঘরে গিয়ে ড্যাডিকে দেখতে পায় না। তাহলে ড্যাডি কি এখনো ফেরেনি? তাই সে ড্যাডিকে ফোন করে, কিন্তু ড্যাডির ফোনটাও বন্ধ থাকে। এরপর সে ইন্দুকে ফোন করে, ইন্দুর ফোনটাও বন্ধ। সে খুব চিন্তায় পড়ে যায়। শিবা তখন আবার ড্যাডিকে ফোন করে। তখন ড্যাডি ফোন রিসিভ করে শিবাকে জানায় যে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে এখন হসপিটালে আছে। এই কথা শুনে শিবা হসপিটালে যায়। আর তখন ড্যাডি শিবাকে বলে যে সে যখন কালকে রাতে বিশ্বনাথের বাড়িতে যাচ্ছিল তখন রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই সে আর বিশ্বনাথের বাড়ি যেতে পারেনি। তবে তুই চিন্তা করিস না, আমি আজকে বিশ্বনাথের বাড়িতে গিয়ে বিশ্বনাথের সাথে কথা বলবো। তুই একটা কাজ কর, আমি একজনের কাছে কিছু টাকা পাই, তুই সেই টাকাটা নিয়ে আয়। শিবা ড্যাডির কথা মতো ড্যাডি যার কাছে টাকা পায় তার কাছে টাকা আনতে যায়। আর এর মধ্যে শিবার ফোনে কেউ একজন ফোন করে শিবাকে কিছু একটা বলে। শিবা সেই কথা শুনে তার কান থেকে ফোনটা পড়ে যায় এবং সে পাগলের মতো দৌড়ে রাস্তায় এসে রাস্তায় থাকা তার বাইকে উঠে পড়ে। তবে কিছু দূর যেতে না যেতেই একটা গাড়ির সাথে তার বাইকের অ্যাক্সিডেন্ট হয়। শিবা ছিটকে রাস্তায় পড়ে যায়। এরপর অনেক কষ্টে উঠে সে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে সে বিশ্বনাথের বাড়িতে আসে। বিশ্বনাথের বাড়িতে এসে দেখে যে সেখানে বিয়ের আয়োজন করা হচ্ছে। শিবা তখন সোজা ইন্দুর ঘরে চলে আসে। ইন্দুকে জিজ্ঞাসা করে যে এখানে কি চলছে ইন্দু? ইন্দু তখন ঘরে বসে বসে কান্না করছিল। সে শিবাকে দেখে বলে, শিবা তুমি এখান থেকে শিগগিরই চলে যাও। কালকে রাতে আমি বাবাকে আমাদের কথা বলেছিলাম, আর বাবা সেটা জানার পর আমাকে খুব মেরেছে। আর আমাকে বলেছে যে বাবার কথা না শুনলে বাবা আমাকে মেরে ফেলবে। আমি মরে যাই তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুমি এখান থেকে চলে যাও শিবা, প্লিজ। তারা যখন কথা বলছিল তখন সেই ঘরের মধ্যে বিশ্বনাথ তার দলবল নিয়ে চলে আসে এবং শিবাকে মারতে মারতে সেখান থেকে বের করে নিয়ে যায়। ইন্দু এই দৃশ্য আর সহ্য করতে পারছিল না। সে অঝোর নয়নে ঘরে বসে কাঁদতে থাকে। এদিকে শিবাকে একটি গাড়িতে করে কালী এবং তার দলবল একটা বড় গোডাউন ঘরে নিয়ে আসে এবং সেই ঘরের ভিতরে শিবাকে ফেলে মারতে থাকে। এরপর তারা শিবাকে ওই গোডাউনের ভিতরে রেখে বাইরে থেকে ঘরের তালা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এবার শিবার জ্ঞান ফেরে। সে কোনো রকম ভাবে ওই গোডাউন থেকে বেরিয়ে ইন্দুদের বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে যে ইন্দুর বিয়ে হয়ে গেছে এবং ইন্দুর স্বামী তাকে নিয়ে আমেরিকা চলে গেছে। আর এরপর থেকেই শিবা ইন্দু ফিরে আসার অপেক্ষায় বসে আছে। আর মুভির শুরুতে শিবা যে ছেলেটিকে মারছিল সে হচ্ছে এই কালী, যে সেদিন শিবাকে মেরে ওই গোডাউনে আটকে রেখে ওই গ্রাম থেকে পালিয়ে গেছিল। এরপর সিন কাট হয়ে আবার বর্তমানে ফিরে আসে। আর এখান থেকেই মুভির আসল টুইস্ট শুরু হয়, যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা দেখতে পাই যে শিবা আজ বিশ্বনাথের বাড়ির সামনে এসে ইন্দুকে ডাকছে, কারণ আজ 3 বছর পর ইন্দু তার বাবার বাড়িতে বেড়াতে এসেছে। ইন্দু ঘরে ঘুমাচ্ছিল। শিবার চিৎকার শুনে ইন্দুর ঘুম ভেঙে যায়, তাই সে ধীরে ধীরে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ায়। এদিকে ইন্দুর বাবাও ঘর থেকে বেরিয়ে আসে। আর তখন শিবা বিশ্বনাথকে বলে যে আজ আমি ইন্দুকে এখান থেকে নিয়েই যাব। তুই আমার ভালোবাসাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়েছিস। আমি এতদিন ইন্দুর জন্য শুধু অপেক্ষা করে গেছি, আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না। আর এই সব কিছুই ইন্দু ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে থাকে। আর ঠিক তখন ইন্দুর ফোনে মহেশ নামে একজনের ফোন আসে। এই হচ্ছে ইন্দুর স্বামী। ইন্দু ফোনে কথা বলতে বলতে ঘরে চলে যায়। এদিকে ইন্দুর বাবা পুলিশকে ফোন করে, আর পুলিশ এসে শিবাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আর ইন্দুর বাবা শিবার বাইকটি পেট্রোল দিয়ে ওখানেই পুড়িয়ে ফেলে। পুলিশ শিবাকে থানায় নিয়ে এসে ইচ্ছা মতো মারে। আর একটু পরেই সেখানে ড্যাডি আসে, কিন্তু সে আজ পুলিশকে কিছুই বলতে পারে না, কারণ শিবার নামে আজ বিশ্বনাথ থানায় অভিযোগ করেছে। তাই সে শিবাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। পরদিন ভোরবেলা শিবা আবার ইন্দুদের বাড়িতে যায় এবং ইন্দুর ঘরের জানলা টপকে সে ইন্দুর ঘরে প্রবেশ করে। ইন্দু তখন ঘরে ঘুমাচ্ছিল। আজ 3 বছর পর শিবা ইন্দুকে খুব ভালোভাবে দেখতে থাকে। আর ইন্দু ঘুম থেকে জাগার পর শিবা ইন্দুকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইন্দু তার সাথে যেতে চায় না। উল্টে ইন্দু শিবাকে কষিয়ে একটা থাপ্পড় মারে এবং শিবাকে বলে যে তুমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য কারো স্ত্রী। তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসতে তাহলে তুমি আমার খুশিতে খুশি হতে। তুমি এরকম পশুর মতো আচরণ করতে না। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি প্লিজ আমার পরিবারের আর আমার সম্মান নষ্ট করো না, আর আমার জীবনটাও নষ্ট করে দিও না। শিবা সব কথা শোনার পর ইন্দুকে বলে, আমি জানি এইসব কথা তুমি তোমার বাবার ভয়ে বলছো, তুমি কোনো চিন্তা করো না, আজকে আমাকে কেউ আটকাতে পারবে না, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাবই। এই বলে সে ইন্দুকে যখন নিয়ে যেতে থাকে তখন ইন্দুর বাবা সেখানে আসে এবং শিবাকে আটকাতে চায়।
আর শিবা তখন ইন্দুর বাবাকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। এর মধ্যে সেখানে ড্যাডি লক্ষণকে নিয়ে আসে এবং শিবাকে একটা থাপ্পড় মেরে লক্ষণকে বলে সে যেন শিবাকে নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যায়। আর বিশ্বনাথ বলে, ড্যাডি তোমরা কি নাটক শুরু করেছো? তোমরা আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চাও? ড্যাডি বলে, বিশ্বনাথ আমি শিবার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আজ যেটা হয়েছে এরকম আর কখনো হবে না। বিশ্বনাথ বলে, আজ যেটা হয়েছে সেটা যে কাল হবে না তার গ্যারান্টি তুমি কি করে দিচ্ছ? আমি জানি শিবাকে কিভাবে শায়েস্তা করতে হয়। তুমি এখান থেকে বেরিয়ে যাও। এই বলে ড্যাডিকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ড্যাডি শিবাকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে এবং শিবাকে একটি ঘরের মধ্যে তালা বন্ধ করে আটকে রাখে। আর তখন লক্ষণ ড্যাডিকে বলে যে, ড্যাডি তুমি একবারও শিবার কথা ভাবছো না, তুমি শুধু ওই মেয়েটার কথাই ভাবছো। ওই মেয়েটা তো সত্যিই শিবাকে ভালোবাসতো, শুধুমাত্র ওর বাবার ভয় আজ ও শিবাকে অস্বীকার করছে। ওর বাবা কেন ইন্দুকে অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে দিল? দোষ তো ওদের, শিবার কি দোষ? ও তো শুধু ভালোবেসেছে। তখন ড্যাডি বলে, ইন্দুকে কেউ জোর করে বিয়ে দেয়নি, আর ইন্দু ওর বাবার ভয়ও পাচ্ছে না। সত্যি কথা বলতে ইন্দু কখনো শিবাকে ভালোই বাসেনি, শুধুমাত্র শারীরিক সুখের জন্য ও শিবাকে ব্যবহার করেছে। তোর মনে আছে যেদিন শিবা আমাকে ফোন করে বলেছিল ইন্দুর বাবার সাথে ওদের বিয়ে নিয়ে কথা বলতে? আর সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, মনে আছে তোর? কিন্তু সেদিন আমি শিবাকে একটা মিথ্যে কথা বলেছিলাম। আমি শিবাকে বলেছিলাম যে আমি ইন্দুদের বাড়ি যাওয়ার আগেই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি ইন্দুদের বাড়ি যেতে পারিনি। কিন্তু আমার অ্যাক্সিডেন্টটা বিশ্বনাথের বাড়ি যাওয়ার সময় হয়নি, বরং বিশ্বনাথের বাড়ি থেকে আসার সময় হয়েছিল। আসল সত্যিটা কি জানিস? আমি সেদিন ইন্দুদের বাড়িতে যখন বিশ্বনাথের সাথে কথা বলতে গিয়েছিলাম, তখন আমি দেখি যে ইন্দু তার বাবাকে বলছে যে, বাবা তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমি মহেশ নামে একটি ছেলেকে ভালোবাসি যে আমেরিকায় থাকে, আর ও আমাকে খুব ভালোবাসে। ওর ইচ্ছা আমি বিয়ে করে ওর সাথে আমেরিকাতে থাকি। বিশ্বনাথ এই কথা শুনে চমকে ওঠে, কারণ সে সেই রাতে শিবা আর ইন্দুকে একসাথে কথা বলতে দেখেছে এবং তারপর ইন্দু পাঁচিল টপকে বাড়িতে ঢুকেছে। কিন্তু এখন তো ইন্দু সম্পূর্ণ উল্টো কথা বলছে। যখন বিশ্বনাথ এসব কথা ভাবছিল, তখন ইন্দু বিশ্বনাথকে বলে, বাবা আমি আমার পছন্দের কথা বলেছি, যদি আমার পছন্দ তোমার ভালো লাগে তাহলে তো ভালো, আর যদি তুমি রাজি না থাকো তাহলেও আমি মহেশকেই বিয়ে করব, এই বলে দিলাম। বিশ্বনাথ রাগের মাথায় তখন ইন্দুকে বলে, ঠিক আছে, কালকে তুমি ছেলে বাড়িতে খবর দাও, তোমাকে 10 দিনের মধ্যেই আমি বিয়ে দিয়ে ইউএসএ পাঠিয়ে দেব। এই কথা শুনে ইন্দু তো খুব খুশি হয় এবং সে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। আর এই দৃশ্য বাইরের জানলা থেকে ড্যাডি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপর ড্যাডি যখন সেখান থেকে নীরবে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিল, ঠিক তখন তার অ্যাক্সিডেন্ট হয়। আসলে ইন্দু শিবার সাথে অভিনয় করেছে শুধু শিবার শরীর পাবার জন্য। আর এই কারণেই শিবা যখন ইন্দুর সাথে কাটানো তাদের ছবিগুলো তার ফোনে তুলে রেখেছিল, একদিন সুযোগ বুঝে ইন্দু শিবার ফোন থেকে সেই সমস্ত ছবি ডিলিট করে দেয়। আর যেদিন শিবা ইন্দুর বিয়ের খবর শুনে তাদের বাড়িতে এসেছিল, সেদিন ইন্দু ব্যালকনিতে বসে মহেশের সাথে ফোনে প্রেম আলাপ করছিল। শিবাকে দেখে সে দৌড়ে ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে বসে কান্নার অভিনয় করেছিল। ড্যাডি লক্ষণকে বলে যে রাতে আমার অ্যাক্সিডেন্ট হলো, তার পরের দিন আমি গিয়ে ইন্দুর সাথে কথা বলেছি, তাকে জানিয়েছি যে শিবা তাকে কতটা ভালোবাসে। কিন্তু ইন্দু ড্যাডির সাথেও তখন অভিনয় করে। সে বলে যে আমি আমার বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি ড্যাডি, কিন্তু আমার বাবা কিছুতেই বোঝার চেষ্টা করছে না, তাই সে আমার বিয়ে অন্য আরেকটি ছেলের সাথে ঠিক করেছে। ড্যাডি বলে, চুপ কর, তোর নাটক বন্ধ কর। তুই কাল রাতে তোর ড্যাডির সাথে কি কথা বলেছিস সেটা আমি বাইরে থেকে সব শুনেছি। ইন্দু তখন ড্যাডিকে বলে, ও তুমি তাহলে আমাদের সব কথাই শুনে নিয়েছো। দেখো, সে যদি আমাকে ভালোবেসে থাকে তাহলে সেটা তার ভুল, আমার ভুল না। শিবার মতো ছেলের সাথে দুদিন ঘোরা যায়, কিন্তু তার সাথে সারা জীবন কখনোই কাটানো যায় না। যাও, শিবাকে এই কথা বলে দিও। ড্যাডি তখন ইন্দুকে বলে, তুই শিবার ভালোবাসা দেখেছিস, প্রেম দেখেছিস, কিন্তু ওর রাগ কখনো দেখিসনি। ও যদি কখনো জানতে পারে বা বুঝে যায় যে তুই ওকে ধোকা দিয়েছিস, তাহলে ও তোকে বাঁচতে দেবে না। ও তোকে ভালোবেসে ভুল করেছে, তাই আমি চাই না যে রাগের মাথায় ও আর একটা ভুল করে ফেলুক। আমি তোকে কথা দিচ্ছি, শিবা তোকে একদিন ঠিকই ভুলে যাবে, আর আমি শিবাকে তোর থেকে অনেক ভালো মেয়ের সাথে বিয়ে দেব। এই কথা বলে ড্যাডি সেখান থেকে চলে আসে। লক্ষণ এইসব কথা শুনে অবাক হয়ে যায় এবং ড্যাডিকে বলে যে আমাকে ক্ষমা করে দাও ড্যাডি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। এদিকে ইন্দু ব্যালকনিতে বসে চা খাচ্ছিল, তখন তার বাবা ইন্দুর কাছে আসে এবং ইন্দুকে বলে, তোর খুব টেনশন হচ্ছে শিবাকে নিয়ে। তোকে তো এই 2 দিন ধরে জ্বালাচ্ছে, কিন্তু আমাকে এই 3 বছর ধরেও জ্বালাচ্ছে। কখনো আমার লোকেদের ইচ্ছে মতো পিটাচ্ছে, আবার কখনো আমার ধানের গোলায় আগুন লাগিয়ে দিচ্ছে। আর এখন তো তোর হাত ধরে টেনে তোকে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইছে। কখনো কখনো আমার কি মনে হয় জানিস, আমি ওকে গুলি করে মেরে ফেলি। আমার লোকেরা আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এখনো শিবাকে কেন মেরে ফেলছো না,
কিন্তু তারা তো কেউ জানে না যে শিবার এই রকম হয়ে যাওয়ার একমাত্র কারণ আমার মেয়ে। সমস্ত দোষ আমার মেয়ে করেছে, শিবা নির্দোষ। আমি যদি ওকে মারতে চাই তাহলে কে জানে ওর কাছে এমন কোনো ভিডিও বা ছবি আছে কিনা যেটাও ভাইরাল করে দেবে। তখন আমার মান সম্মান কোথায় যাবে? দুনিয়ায় এমন কোনো বাবা নেই যে তার মেয়েকে খারাপ বলে, আর আমিও সেই রকমই একজন বাবা যে মেয়ের কুকীর্তির কথা জেনেও কাউকে কিচ্ছু বলতে পারছি না। 2 দিন পর তোর স্বামী আসবে, তখন যদি সে এইসব কথা জানতে পারে তাহলে কি হবে একবার ভাবতে পেরেছিস? 2 দিনের মজার জন্য তুই ওই ছেলেটাকে এত কষ্ট কেন দিলি? কিন্তু এখন আমি নিরুপায়, তাই শিবাকে যেভাবেই হোক তোর সুখের জন্য আটকাতে হবে। দেখি কি করা যায়। এই কথা বলে বিশ্বনাথ সেখান থেকে চলে যায়, আর ইন্দুও চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। এবার বিশ্বনাথ কাশির কাছে যায় এবং কাশিকে গিয়ে বলে যে 2 দিন পরেই আমার মেয়ের জামাই বাড়িতে আসবে, কিন্তু শিবাকে আটকানো খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। যে করেই হোক কিছু একটা করতে হবে। কাশি তখন বিশ্বনাথকে বলে, আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু তার বদলে আমি কি পাবো? বিশ্বনাথ বলে, এর পরের ভোটের নির্বাচনে আমি তোমাকে জিতিয়ে দেব, আর আমার বালির ব্যবসা আমি তোমার হাতে তুলে দেব। কাশি তখন বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। বিশ্বনাথ তখন বলে, না, কাউকে মেরে ফেলতে আমি চাই না। তোমরা এমন একটা কিছু করো যাতে আমার জামাই যতদিন গ্রামে থাকে ততদিন যেন শিবা গ্রামে না থাকতে পারে। এই কথা বলে বিশ্বনাথ সেখান থেকে চলে যায়, আর কাশি তার ছেলেদের বলে শিবাকে হাত পা বেঁধে তার সামনে ধরে নিয়ে আসতে। পরের দিন সকালে কালী তার দলবল নিয়ে শিবাকে সারা গ্রাম খুঁজে বেড়ায়, কিন্তু সারা দিন শিবাকে খোঁজার পরেও তারা যখন শিবাকে খুঁজে পায় না, তখন একজনের কাছ থেকে তারা জানতে পারে যে শিবা একটা ঘরের মধ্যে শুয়ে আছে। তারা তখন সেখানে যায়, আর এদিকে ড্যাডিও শিবাকে কোথাও না পেয়ে সেও শিবাকে খুঁজতে বেড়ায়। এবার ওই গুন্ডার দল শিবাকে আক্রমণ করে। শিবা তখন সেই গুন্ডাদের সবাইকে ঘায়েল করে, তবে কালী সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর কালীকে ধরার জন্য শিবা তাড়া করতে থাকে। কালী একটা স্কুল ঘরের মধ্যে এসে লুকিয়ে পড়ে, আর শিবাও কালীকে অনুসরণ করতে করতে সেই স্কুল ঘরের ভিতরে আসে, এবং সেখানে তাদের দুজনের মধ্যে অনেক মারপিট হয়। এবং শেষ পর্যায়ে শিবা যখন কালীকে জিজ্ঞাসা করে যে তোকে কে পাঠিয়েছে, বিশ্বনাথ না কাশী, আমাকে সত্যি করে বল। তখন কালী বলে যে ওদের দুজনের মধ্যে আমাকে কেউ পাঠায়নি, আমাকে ইন্দু পাঠিয়েছে তোকে মারার জন্য। এরপর কালী শিবাকে বলে, সেদিন কাশীর সাথে মিটিং করে যখন আমরা বাড়ি ফিরি তখন ইন্দু আমাকে ডাকে এবং কিছু টাকা দিয়ে বলে তোকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু শিবা কালীর কথা বিশ্বাস করে না, আর ঠিক তখনই কালীর মোবাইলে একটা ফোন আসে। শিবা ফোনটা রিসিভ করে, আর ও প্রান্ত থেকে যার গলার আওয়াজ শিবা পায় সে সত্যিই ইন্দু। সে কালীকে বলছে যে যেভাবেই হোক আজ শিবা যেন আর বেঁচে না থাকতে পারে। এই কথা শুনে শিবা কালীকে ছেড়ে দেয় এবং বসে বসে ভাবতে থাকে যে সে কত বড় ভুল করেছে ইন্দুকে ভালোবেসে। আর সে যখন এসব ভাবছিল তখন কালী তাকে পিছন দিক থেকে আঘাত করে এবং শিবাকে ইন্দুর অভিনয়ের কথা, তার বিয়ের কথা এবং শিবাকে ব্যবহার করার কথা সব বলে। শিবা এইসব কথা শুনে আর স্থির থাকতে পারে না, সে তখন কালীকে ওখানেই শেষ করে দেয়। আর এরপর সে ইন্দুর বাড়িতে চলে আসে। ইন্দু এইরকম হঠাৎ করে শিবাকে দেখে অবাক হয়ে যায়, আর তাই সে তার ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শিবা তাকে ঘর থেকে পালাতে দেয় না। সে ঘরের দরজা আটকে ইন্দুকে জিজ্ঞাসা করে যে সে কেন এমন করে অভিনয় করলো তার সাথে, কিন্তু ইন্দু খুব ভয় পেয়ে যায় এবং সে শিবার কোনো কথার উত্তর দিতে পারে না। তখন শিবা বলে, তুই এত ভয় কেন পাচ্ছিস? আমি তোকে মারবো না, কারণ আমি তোকে ভালোবেসেছি, আর যাকে নিজের থেকেও এত বেশি ভালোবেসেছি তাকে আমি কিভাবে মারি বল? আজ আমার সাথে যা হয়েছে ঠিকই হয়েছে, তোর মতো মেয়েকে ভালোবাসার পরিণতি এই রকমই হওয়া উচিত। যা, আজ আমি তোর জীবন ভিক্ষা দিলাম। ড্যাডি, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। এই কথা বলে শিবা একদম চুপ হয়ে যায়। তবে এটা ক্ষণিকের জন্য চুপ হয়ে যাওয়া না, চিরতরে চুপ হয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাও, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা।